নমস্কার, সন্ধেবেলার অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। গতদিন অনুষ্ঠান দেখেছেন যারা, তারা জানেন যে ধনু রাশির ওপরে আমাদের শরীরের যে মুখ্যত অর্গান ফাংশন করে তার উপরে একটা আলোচনা করেছি। বহু মানুষ বহু রকম মন্তব্য করেছেন ফোন করে। তো যাই হোক, এর দেখুন, এই ওপেন বসে এর থেকে বেশি আলোচনা করা সম্ভব নয়। যদিও যারা বই পড়েছেন, একটু পুরনো পুঁথিপত্র পড়েছেন, তারা প্রত্যেকেই জানেন যে আলোচনা করার ক্ষেত্রে কিছু বিতর্ক থাকে, সব কথা বলা যায় না। কারণ যারা জ্ঞানী মানুষ তারা লিখেছেন, অ্যাজ এ হোল লিখেছেন, একদম সম্পূর্ণ পক্ষপাতহীনভাবে লিখে গেছেন। কিন্তু সেটা ওপেন বলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকে, বলা যায় না। কারণ ফ্যামিলি চ্যানেল, বহু মানুষ অনুষ্ঠান দেখে পরিবারের সাথে বসে, তো তার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ মেনটেন করতে হয়। সেটুকু আমার মনে হয় যারা একটু সিরিয়াস যারা অনুষ্ঠান দেখেন তারা জানেন। সুতরাং এর বেশি আমি সম্পর্কে কিছু বলবো না। আজকে কালপুরুষের 10 নম্বর ঘর নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মকর রাশি। সোললি বলেছি এই দুটো ঘর, মকর এবং কুম্ভ, সোললি স্পিরিচুয়াল রুম, কারণ স্যাটার্নের রুম। এবং রবি থেকে 6th এবং 7th হাউস, সুতরাং বুঝতেই পাচ্ছেন রবি বা চন্দ্র থেকে যদি ধরেন তাহলে 7th আর 8th হাউস, রবি থেকে ধরলে 6th এবং 7th হাউস। সুতরাং এখানের অবস্থানটা একটু ডিফারেন্ট। শরীরের এমন কিছু অংশ, অর্থাৎ আপনারা শরীর দিয়েও বুঝতে পারছেন শরীরের যে বেসিক জায়গা, অর্থাৎ আপনি যদি মস্তককে ধরে যখন আলোচনা করেছি যে মেষ রাশি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শরীরের সমস্ত কিছু সোর্স, আমাদের যে প্রাণ শক্তি যেটা আমরা বলি, সেটা তো আমাদের হৃৎপিণ্ডে থাকে, অনেকবার আলোচনায় বলেছি। তো সেটা হচ্ছে রবির একেবারে সোল পজিশন। যদিও রবি কিন্তু অ্যাক্টিভেট হয় আমাদের আপার অ্যাবডোমিনাল পোর্শনে, নাভি থেকে আমাদের লাংসের নিচের পোর্শন থেকে যে অংশ, সেই অংশে কিন্তু রবি অ্যাক্টিভেট হয়। কিন্তু খুব বোঝার চেষ্টা করুন, রবির জোন হচ্ছে ওটা সিংহ রাশির, কিন্তু রবির অ্যাকচুয়াল যে সোর্স অফ এনার্জি, অফ অল এনার্জি, বডির যে টোটাল শক্তি সঞ্চালিত হচ্ছে, প্রাণটা আছে বলেই তো সব কিছু আছে। প্রাণ না থাকলে আপনি যত বড় শক্তিশালী লোক হন না কেন, সেটা কোনো মানে থাকে না। তো অনেকবার আলোচনার ক্ষেত্রে বলেছি যে ভগবান শব্দ আলোচনা করতে গিয়ে বলেছি, একজন প্রশ্ন করেছে সেই সূত্রে বলেনি যে ভগকে ওয়ান করে, অর্থাৎ যিনি ষড় ঐশ্বর্য বহন করে তিনি হচ্ছেন ভগবান। ষড় ঐশ্বর্যের মধ্যে একটি ঐশ্বর্য কিন্তু অবশ্যই হচ্ছে শক্তি, স্ট্রেংথ। ভগবান সবচেয়ে শক্তিশালী নয়, সমস্ত শক্তির সোর্স হচ্ছেন উনি। হ্যাঁ, সেই শক্তির একটা সামান্য সোর্স পরমাত্মা রূপে আমাদের শরীরে আসে, পরমাত্মার অংশরূপে আমাদের শরীরে আসে, এবং সেটাতে আমরা মনে করি আমরা অনেক শক্তিশালী। যেরকম বিদ্যাবান, যেরকম একজন ধনবান ধনকে ওয়ান করে, বিদ্যাকে ওয়ান করে, সেরকম ভগকে ওয়ান করে। ষড় ঐশ্বর্যকে যিনি বহন করছে তিনি হচ্ছেন ভগবান। তো এর মধ্যে একটি হচ্ছে অবশ্যই কিন্তু অনন্ত শক্তি। সমস্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে, সেই ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির অধীশ্বর হচ্ছেন ভগবান নিজে। তো তিনি কি করেন, সেই শক্তির একটা ক্ষুদ্র অংশ আমাদের দেন এবং আমরা নিজেদের অনেক শক্তিশালী মনে করি। আপনি নর্মাল ভাবুন, একটা জীবন্ত শরীর এবং একটা মৃত শরীর, দুটোর মধ্যে কমন হচ্ছে শরীরটা। শরীরটা তো একই আছে। একটা মানুষ, খুব দুঃখজনক আলোচনা বলছি, কথা বলছি, অন্যভাবে কেউ নেবেন না। একজন মানুষ বেঁচে আছেন, মনে করা যাক সেই মুহূর্তে তার ওজন আছে 70 কেজি। কোনো ঘটনাচক্রে তিনি যদি মারা যান, তো সেই মুহূর্তেও তার ওজন 70 কেজি থাকবে, কিন্তু তার স্টেটাসটা, তার সামাজিক সমস্ত কিছুর থেকে তিনি কাট অফ হয়ে যাবেন। অর্থাৎ তিনি যে ফ্যামিলির সাথে যুক্ত, সেই ফ্যামিলির সাথে তার রিলেশন কাট অফ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তিনি দেহান্ত হয়েছে বলবে। আমরা তো দেহান্ত বলি, আত্মান্ত কখনো তো বলি না, দেহান্ত বলি। তো সেই হিসাবে তিনি যদি কোথাও চাকরি করেন, সেখান থেকে তার বিচ্ছেদ হয়ে যাবে। তিনি যদি ব্যবসা করেন, সেখান থেকে বিচ্ছেদ হয়ে যাবে। অফিসিয়ালি সমস্ত কিছুর সাথে তার বিচ্ছেদ হয়ে গেল। শরীরের ওই একটা অদৃশ্য অংশ শরীরে যতক্ষণ আছে ততক্ষণ আপনি সব কিছুর সাথে কানেক্টেড আছেন।
মনে করুন একজন অত্যন্ত শক্তিশালী মানুষ, অত্যন্ত শক্তিশালী, মানে ধরুন কোনো একজন সাধারণ লোককে সে এক হাতে তুলে দিতে পারেন, এত শক্তিশালী আছেন তো এরকম অনেক, যারা ধরুন কুস্তিবীর বা রেসলার এরকম টাইপের মানুষ হন, বা অনেক সাধারণ মানুষও আছেন অনেক শক্তি রাখেন। তো সেই শক্তিশালী মানুষটি কালের নিয়মে কোনো না কোনো একদিন তো তারও মৃত্যু ঘটবে। তো মৃত্যু ঘটার পরে কি হবে? সে কিন্তু শক্তিহীন হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে শক্তিহীন হয়ে যাবে। তাহলে শক্তির আসল সোর্সটা হচ্ছে ওই অংশটুকু, ওই রবির অংশটুকু, এটা আমাদের হৃৎপিণ্ডে থাকে। অনেকবার আলোচনায় বলেছি যে ভগবান গীতার 15 নম্বর অধ্যায়, 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলেছে যে আমাদের পরমাত্মা কোথায় অবস্থান করে না, হৃৎপিণ্ডে অবস্থান করে। তো যাই হোক, সেই নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। আমি প্রসঙ্গক্রমে বললাম যে রবির যে অংশ, সেই অংশটা হচ্ছে জোনটা, অর্থাৎ জোন অফ কনসিডারেশন, যেখানে সে অ্যাক্টিভ, সেটা হচ্ছে আমাদের আপার অ্যাবডোমিনাল পোর্শন। কিন্তু ও অ্যাকচুয়ালি যেখান থেকে আমাদের শরীরের সমস্ত শক্তি, সমস্ত ব্যালেন্স, প্রাণ আছে বলে না সব কিছু আছে। আপনি যত বড় মানুষ হন না কেন এবং যেরকমই স্তরের মানুষ হন, সেই যে স্তর আছে সব কিছু ভোগ করছেন, সব কিছুর সাথে নিজে যুক্ত আছেন, আপনার শরীরে প্রাণটুকু আছে বলে। তো সেই প্রাণ শক্তির পূর্ণ আধারকে রবি বা বিউৎসমানকে দেওয়া আছে, তিনি সেটাকে পালন করে এবং আমরা পিতাকে সেই প্রাণ শক্তির আধার বলে নিই এবং আমাদের প্রাণকে ট্রান্সফার হয় পিতার থ্রু দিয়ে। সেই জন্য পিতাকে আমরা দেবদেবী সমতুল্য সম্মান জানাই, মাতাকেও জানাই, যেহেতু মাতা সেটাকে ধারণ করে। দুজনের সমবেত শক্তিতে আমাদের পৃথিবীতে আসে, আমাদের মেটেরিয়াল এক্সিস্টেন্স আমাদের পৃথিবীর বুকে তৈরি হয়, একটা সৃষ্টি হয়। তো যাই হোক, এই এতগুলো কথা এই কারণে বলছি, তার কারণ মকর রাশি নিয়ে যখনই কথা বলবো তখনই দুটো নক্ষত্র আসবে। প্রথমটি রবির নক্ষত্রের 3টে চরণ এবং দ্বিতীয়টি চন্দ্রের নক্ষত্রের 4টে চরণ। তো এই রবিচন্দ্র কেন শনির ঘরে এসে অ্যাক্টিভ হয়েছে, তার একটাই কারণ হচ্ছে, মনে রাখবেন, শনি যেখানে থাকে বা যে অঙ্গকে নির্দেশ করে, যে অংশকে, সেই অংশ কিন্তু মানুষকে সমাজে প্রতিষ্ঠিত। কালপুরুষের 10 নম্বর ঘর তো ডিরেক্টলি রিলেটেড টু কর্ম। আমরা সমাজে আমাদের যা পরিচিতি তৈরি করি, কেউ কোনোদিন কাউকে বলে না ইনি এত বড় পিতার পুত্র বা কন্যা, ইনি অমুক মাতার কন্যা। সেটা হয়তো পরিচয়ের একটা সাবসিডিয়ারি ফেজে হয়তো আসতে পারে, যে জানি সে এই ছেলেটির মা একজন অনেক বড় মানুষ ছিলেন বা এনার বাবা একজন অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন। সেটা অনেক পরে আসে, প্রথম পরিচয়টা আসে তিনি কি করেন। অর্থাৎ মানুষের পরিচয় তার কর্ম দিয়ে প্রতিষ্ঠিত হয়, অন্য কোনো অ্যাক্টিভিটিস দিয়ে হয় না। তো সেইটা একদম সোললি রিলেটেড টু 10th হাউস। আমাদের শনি সেটাকে নিয়ন্ত্রণ করে এবং সেই কর্মের মাধ্যমে আমরা যে অর্থ উপার্জন করি, অর্থাৎ আমাদের যে প্রফিট হয়, যার দ্বারা আমরা জীবিকা নির্বাহ করি, সেই অংশটাও নির্দেশ করে শনি, এবং সেটা শনির মূল ত্রিকোণ ঘর, সেটা 11th হাউস। সেই কারণে অনেকবার আলোচনার ক্ষেত্রে বলেছি যে যত অবৈধভাবে যত রকম মানে মানি অ্যাকুমুলেশন করা হোক না কেন, সেটা লং রানে কোনোদিন মানুষের উপকারে আসে না, কারণ সেটাকে স্যাটার্ন কন্ট্রোল করে। স্যাটার্ন যেটাকে কন্ট্রোল করে, স্যাটার্ন কোনোদিন ইললেজিটিমেসিকে পছন্দ করে না। কোনো রকম ইললেজিটিমেট ওয়ার্ককে স্যাটার্ন কখনো প্রশ্রয় দেয় না, কখনো দেবে না, অ্যাকচুয়ালি কেউ দেয় না। এটা মানুষের একটা সাধারণ প্রকৃতি। তো তবুও বলছি, তার মধ্যে সবার আগে সে যেটাকে বর্জন করে তিনি হচ্ছেন স্যাটার্ন রবির প্রধান কর্মচারী, প্রধান। তো রাজা তার যে রাজ্য বা সাম্রাজ্য, অর্থাৎ এই সৌরজগৎ, সেখানে কোনো রকম ইরেগুলারিটি পছন্দ করবে না, তাহলে তো অ্যানার্কিজম তৈরি হবে। তো অ্যানার্কিজম তৈরি না হয়, তার জন্য স্যাটার্নকে তার পূর্ণ পাওয়ার দেওয়া আছে, যাতে তিনি এই জায়গাটার একটা স্থিতাবস্থা রাখতে পারে এবং সবাই যাতে মোটামুটি করে চলতে পারে, এটাই নির্দেশ আছে শনিকে। সেই জন্য শনি কোনো রকম
কোনো রকম অ্যাবনর্মালিটি, কোনো রকম অসৎ উপায়, কোনো রকম অসৎ পন্থা, অসৎ কাজকর্ম শনি কখনো টলারেট করে না। সেই কারণে আলোচনার একদম গোড়ার দিকে, এই বছরের একদম গোড়ার দিকে আলোচনায় বলেছিলাম যে স্যাটার্ন যখন স্যাটার্নের ঘর দিয়ে পাস করে তখন কিন্তু সার্বিক জনসমষ্টিকে কম বেশি শাস্তি পেতে হয়, সেটা জ্ঞাতে পেতে হয় বা অজ্ঞাতে পেতে হয়। এটা যারা প্রিডিসেসর ভাবে দেখে এসছে অ্যাস্ট্রোলজির, যাদের একটা পেডিগ্রি আছে, তারা জানেন সেই সেই সমস্ত অ্যাস্ট্রোলজি বা এই সমস্ত বিদ্যে একটা পেডিগ্রি থাকতে হয়, অর্থাৎ তাদের পারিবারিক একটা লেখবন্ধনী থাকতে হয়, যার মাধ্যমে এই সময় এ ঘটেছিল, এই সময় এটা ঘটেছিল, তার যাতে একটা পুরনো নথিপত্র থাকে, অলমোস্ট থাকে। সব যারা এটা চর্চা করে পরম্পরাগতভাবে চর্চা করে। উত্তর ভারত বা দক্ষিণ ভারতে যদি কখনো যান দেখবেন এটা বংশ পরম্পরায় চর্চা করে। তার মানে এটা নয় যে কোনো একটা নতুন করে কেউ চর্চা শুরু করতে পারে না, কিন্তু তাকে সেই গুরু নির্দিষ্ট তথ্যগুলো তার হাতে পেতে হবে। সেটা দেখবেন জীবনের সমস্ত ক্ষেত্রে দিয়ে যখন স্যাটার্ন এখান দিয়ে পাস করবে তখন সে পানিশমেন্ট দেবে। সেটা বিভিন্নভাবে দিতে পারে, কিন্তু দেবে। কারণ আমরা জ্ঞাতে অজ্ঞাতে অনেক অপরাধ করি, অনেক সময় সেই অপরাধ হয়তো আমরা হয়তো সেটাকে কোনো গুরুত্বই দিলাম না বা আমরা দেখতেই পেলাম না। আমরা হাঁটছি, একটা পায়ের তলায় হয়তো একটা পিঁপড়ে পড়ে গেল, তারও তো একটা প্রাণ আছে, পৃথিবীর বুকে তাকে ঈশ্বর সৃষ্টি করেছে, সুতরাং আমাদের চোখ দিয়েছে দেখে চলার জন্য, হয়তো উপেক্ষা করে গেলাম। মোবাইল দেখতে দেখতে যাচ্ছি, একটা জীব হত্যা হয়ে গেল, সেই হত্যার ভার আপনাকে নিতে হবে না? অবশ্যই নিতে হবে। বা অন্য হাজারো অপরাধ আছে, আমরা জ্ঞাতে অজ্ঞাতে অসংখ্য মিথ্যে কথা বলি, মানুষকে প্রতারিত করি, সেই সমস্ত কিছুর অ্যাকাউন্টেবিলিটি এখানে স্যাটার্ন এসে দেয়। যে যত বেশি অপরাধ করে তাকে তত বড় শাস্তি পেতে হবেই, এটাই কালচক্রের নিয়ম। যে কম করে তাকে কম পেতে হয়, যারা সেজ হয়, যারা একদম কোনো রিপুভিত্তিক নয়, তারা একদম কম পায়। তো এখানে আমাদের শরীরের মধ্যে আমাদের যে হাঁটু আছে, যে অংশ, সেই অংশ মকর রাশি নির্দেশক। এবং দেখবেন এখন মানে এই অংশের যাদের ব্যথা বেদনা এই সমস্ত প্রবলেমগুলো হয়, তাদের অলমোস্ট দেখবেন তারা মোটামুটি 42-45 বছরের পরে দু একটা অ্যাবনর্মালিটি ব্যতি রেখে, কোনো দুর্ঘটনা ঘটলো, স্যাটার্ন জন্মগতভাবে উইক আছে, গতদিন আলোচনায় বলেছি, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু অ্যাকচুয়ালি যাদের নর্মালি শনির মধ্যে কিছু দুর্বলতা আছে, সেটা সবার ছকে কম বেশি থাকে, অত্যন্ত স্ট্রং শনি নিয়ে জন্মা এরকম লোক তো মহাপুরুষ গোছের লোক, আমাদের মতন র্যাঙ্ক অ্যান্ড ফাইল লোকেরা সেই গোষ্ঠীভুক্ত হয় না। কিন্তু তবুও বলছি তার মধ্যেও ডিফারেন্স আছে। একটা গ্রহ 8 রকমভাবে বলবত্তা হয়, তার ব্যতিরেকে অন্যান্য ডিভিশনাল চার্টেও কতটা বলবত্তা আছে সেগুলো দেখতে হয়, হাতে কতটা বলবত্তা আছে সেটাও দেখতে হয়। আমি যদি একটা অ্যাভারেজ মানুষের ধরে নিই তো দেখবেন হাঁটুতে প্রবলেম তৈরি হয়, সেটা কিন্তু অলমোস্ট 45 এর পর থেকে, কারো কারো ক্ষেত্রে হয়তো আরেকটু পরেও হয়। এখানে কোন প্ল্যানেট অ্যাক্টিভেট হয় আগের দিনই বলেছি, স্যাটার্ন এবং মঙ্গল। কিন্তু নক্ষত্র দুটো আমি প্রথমে বলেছি, এখানে আছে রবির 3টে চরণ এবং তারপরে চন্দ্রের 4টে চরণ আর মঙ্গলের 2টো। তো মঙ্গল তো নিজে অলরেডি অ্যাক্টিভেট আছে, সুতরাং মঙ্গলকে নিয়ে আলাদাভাবে বলছি না। এখানে রবি এবং চন্দ্র আছে কেন সেটা নিয়ে বলে রাখি। দেখবেন আমরা যখন কোনো একটা জায়গায় প্রতিষ্ঠা পাই বা অমুক কিছু, সেটার সাথে আমাদের বা আমাদের কোনো শিক্ষক শিক্ষিকা আমাদের যখন কোনো প্রশ্ন করতেন ছোটবেলায় স্কুল কলেজে পড়ার সময়, বলতেন আমাদের দাঁড়িয়ে বলো, উত্তরটা দাঁড়িয়ে দাও, বসে বসে উত্তর দেবে না। এটা ইনডিসিপ্লিনের লক্ষণ একটা। কেন দাঁড়িয়ে পড়তে বলে? দাঁড়ানোর সাথে একটা রেকগনিশনের যুক্ত থাকে। কোনো বড় একজন ব্যক্তিত্ব কোনো একটা বক্তব্য রাখছে কোনো সেমিনারে, নর্মালি দেখবেন তিনি যদি শারীরিকভাবে অসুস্থ না হন বা অত্যন্ত বয়স্ক মানুষ না হন, তিনি দাঁড়িয়ে কথা বলেন, বাকি সভ্যরা হয়তো বসে রয়েছেন, তিনি দাঁড়িয়ে কথা বলছেন। এই দাঁড়িয়ে থাকার মধ্যে এক ধরনের রেকগনিশন আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে সেই লোকটা 5 জনের থেকে একটু সেপারেট। তা আপনি যখনই 5 জনের থেকে সেপারেট, আপনি যখনই রেকগনাইজড, তো সেখানে রবি অ্যাক্টিভেশন আছে। পা বা হাত
যেখান থেকে খুশি তো তাকে আমরা বেন্ড করতে পারি না। ঈশ্বরের বানানো কতগুলো জায়গা আছে, যেরকম আমাদের কোনোই থেকেই হাতটাকে আমরা বেন্ড করতে পারি। আমাদের এখান থেকে তো আমরা হাতটা বেন্ড করতে পারবো না যদি ভেঙে না যায়। তো পায়েরও বেন্ড করার একমাত্র এই পুরো পাটার মধ্যে বেন্ড করার জায়গা হচ্ছে হাঁটু। আমরা যখন বসি তখন হাঁটুটা মুড়ে বসি, যখন দাঁড়াবো হাঁটুটা তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে সেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসবে। তো সেটা কিন্তু রেকগনিশনের সাথে যুক্ত, সেই জন্য রবি এবং চন্দ্র যুক্ত আছে। এটা অত্যন্ত একদম অ্যাস্ট্রোলজির যারা খুব আদি পুঁথিপত্র পড়েছেন বা পড়ার সুযোগ হয়েছে, যাদের কাছে আছে এরম বই, তারা দেখবেন সেখানে পরিষ্কার বলা আছে বিভিন্ন নক্ষত্র কোথায় থাকলে কিভাবে তার ফরমেশন হয়। মানে এই ঘরটাকে তো একাধিকভাবে বিবেচনা করা যায়, কখনো কর্ম দিয়ে বিবেচনা করা যায়, কখনো ধর্ম দিয়ে বিবেচনা করা যায়। বৃহস্পতির দ্বিতীয় স্থান, সুতরাং বৃহস্পতির এটা লাভ স্থান, কিন্তু লাভ স্থানে বৃহস্পতি গিয়ে নীচ হয়ে যায়। আমি প্রশ্ন করছি আপনাদের যারা পড়াশোনা করেন, বলবেন বৃহস্পতির যেটা লাভ স্থান সেখানে গিয়ে কি করে বৃহস্পতি নীচ হয়ে যায়? আমাকে কেউ পারলে আমাকে SMS করে জানাবেন। বহু লোক তো শুধু প্রশ্ন করেন এটা কি হবে, আমি কবে চাকরি পাবো, আমার কবে বিবাহ হবে, আমার শরীর কেমন থাকবে। আমাকে একটা প্রশ্নের উত্তর পারলে দেবেন, কেন কি করে এটা হয়, হাউ? কোনো প্ল্যানেট দেখেছেন তার পরের ঘরে, যেটা তার মূল ত্রিকোণ ঘর, তার পরের ঘরে গিয়ে সে এরকম হচ্ছে? কোনো জায়গায় পাবেন না। এটা একমাত্র জুপিটারের ক্ষেত্রে হয়। যদি মানে জানা থাকে, যদি মনে করেন উত্তর দেওয়ার দরকার আছে, তাহলে অবশ্যই দেবেন, আমি খুশি হব তাহলে। আচ্ছা, তো হাঁটুর যে অংশ এখানে মেনলি কাজ করে কে? স্যাটার্ন এবং মঙ্গল। আগের দিনই বলেছি যে স্যাটার্ন আমাদের কি বেসিক স্ট্রাকচার, আমাদের যে স্কেলিটন স্ট্রাকচারটা সেটা হচ্ছে পুরোটাই শনি। শনি অনেক অন্যান্য অর্গানেও অ্যাক্টিভ, বহুবিধ মেজর অর্গানের সাথে অ্যাক্টিভেশন আছে স্যাটার্নের, কিন্তু স্কেলিটন আমাদের যার ওপরে পুরো শরীরের কাঠামোটা দাঁড়িয়ে রয়েছে সেটাই হচ্ছে শনি। তো হাঁটুতেও আছে, এবং হাঁটু খুব গুরুত্বপূর্ণ একটা শরীরের জাংচার, যেখানে যার মাধ্যমে আমরা বসে আছি না দাঁড়িয়ে আছি না শুয়ে আছি। শুয়ে থাকাটাও তো এক ধরনের দাঁড়িয়ে থাকাই, মানে আপনি যদি দাঁড়ানো অবস্থায় যদি ওটাকে হরাইজন্টাল করে দেন তাহলেই সেটা শুয়ে থাকাকে বোঝায়। আলটিমেটলি হাঁটুটা তো সোজাই আছে, তখন ভাঙে শুধু একমাত্র হাঁটুর পোর্শনটা, তার মাধ্যমেই আমরা বসতে পারি, বা দাঁড়িয়ে থাকলে সেই অংশটা ইরেক্ট হয়ে যায় আর কি। তো এখানে ফাংশন করছে স্যাটার্ন এবং মঙ্গল। তো স্যাটার্ন কিভাবে ফাংশন করে আগের দিনই বলেছি। স্যাটার্ন যদি ইল এফেক্টেড থাকে, দেখুন 100টা হরোস্কোপ যদি র্যান্ডামলি সিলেক্ট করে দেখা হয়, বা 10টা হরোস্কোপ, আপনি তার মধ্যে 9টা হরোস্কোপেই দেখবেন স্যাটার্নের কোনো না কোনো দুর্বলতা আছে। অর্থাৎ গ্রহের যে 8 রকম বলবত্তা আছে তার মধ্যে কোনো না কোনো, অর্থাৎ সে ম্যাক্সিমাম বলে নেই এরকম ছক খুব কম দেখা যায়। অনেক লোক বলবে আমার তো তুঙ্গ শনি আছে, অমুক আছে, তা সত্ত্বেও আমার কোমরে ব্যথা হয়, হাঁটুতে, ওইসবের সাথে কিছু হয় না। আমি এরকম বহু মানুষ জানি যার 53 সালে 54 সালে জন্ম, আমি চিনি, তাদের ব্যক্তিগত স্তরে চিনি, দিনে হয়তো একবার কথা হয়, এরকম মানুষও আছে, আমার পরিবারের মধ্যেই আছে। অসম্ভব হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তো সে লোক কি করে বলবে আমার তো তুঙ্গ শনি? তুঙ্গ থাকলেই গ্রহের বল হয় না। আবার এও বলছি 68 সাল, 69 সাল, 70 সালে জন্ম, নিচ শনি। সেরকম আমি বহু লোককে জানি যিনি অ্যাথলেট ছিলেন এবং এখনো দিনে প্রত্যেক দিন সকালে গিয়ে দৌড়ঝাঁপ করে, বেশ চনমনে শরীর। তার উপরে হয় না। গ্রহ কতটা বল আছে গ্রহের, যেখানেই থাক। আপনি আপনার শত্রুর ঘরে থাকতে পারেন, কিন্তু আপনি যদি বলহীন হন তাহলে কোনো ভ্যালু নেই আপনার। সে আপনি মিত্রর ঘরে থাকলেও খুব খুব নির্জীবভাবেই বসে থাকবেন সেখানে, আপনার খুব একটা সেখানে ফ্লারিশিং হবে না। আর আপনি যদি বল মানে আপনার মধ্যে যদি কোয়ালিটি থাকে, তাহলে আপনি আপনার শত্রুর ঘরেও সমান পরিমাণ পারদর্শী হবেন নিজের গুণকে দেখানোর জন্য, এবং সেখান থেকে নিজেকে সেভ করে আনতে পারবেন আপনি। আর যদি সেটা না হয় তাহলে মিত্রর ঘরে থেকেও আপনি পারবেন না নিজেকে সেভ করতে, বা যেটা আপনার অতিমিত্র ঘর, অর্থাৎ যে ঘরটাকে আমরা তুঙ্গ বলি, সেটা তো সব থেকে কমফোর্টেবল ঘর, সেখানে সব থেকে
তার ক্ষমতা বেশি বেরিয়ে আসা উচিত, সেখানে গিয়েও আপনি পারবেন না। সেই জন্যই বলবত্তা দেখতে হয়, ডিভিশনাল চার্ট দেখতে হয়, নবাংশ দেখতে হয় এবং সর্বোপরি হাত দেখতে হয়, পাম দেখতে হয়, নাহলে ক্যালকুলেশন করা যায় না। তো যাই হোক, এখানে রয়েছে মুখ্যত মঙ্গল এবং শনির অ্যাক্টিভেশন। মনে রাখবেন, যাদের জন্মছকে স্বক্ষেত্রস্থ শনি আছে, অর্থাৎ এই মুহূর্তে যেখানে স্যাটার্ন আছে, 29 বছর আগে যেখানে স্যাটার্ন ছিল এবং 58 বছর আগে যেখানে স্যাটার্ন ছিল, অর্থাৎ যাদের জন্ম মোটামুটি 60 সালের মাঝামাঝি থেকে 62 সালের একদম শুরুর দিক পর্যন্ত তাদের মকর রাশিতে শনি ছিল, বা 90 সালের মাঝামাঝি থেকে 92 পর্যন্ত মকর রাশিতে শনি ছিল, এবং বর্তমানে তো যাচ্ছে। যাদের স্বক্ষেত্রস্থ শনি আছে এরকম জায়গায়, হাঁটুর জায়গাতেই স্যাটার্ন আছে, এবং সেই স্যাটার্ন যদি সামহাউ বলহীন অবস্থায় থাকে স্বক্ষেত্রস্থ হওয়া সত্ত্বেও, তারা কিন্তু অসম্ভব রকম অর্থোপেডিক প্রবলেমে ভুগবেন বয়স অনুসারে, দশা অনুসারে। দশাটা যদি বেটার হয় তাহলে কিছুটা আপনাকে সেফগার্ড দেবে। সেক্ষেত্রে তুল্যমূল্য বিচার করতে হবে, যে অ্যাস্ট্রোলজার আপনার ছক দেখে সে দেখে বলে দেবে আপনি আপনার এতটা পর্যন্ত এফেক্ট হতে পারে, এর বেশি হবে না, বা এতটা অবধি হবে, আপনি সাবধানে থাকবেন। আর যদি এখানে স্ট্রং থাকে, বলি থাকে, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আপনি নিজের পায়ে সুস্থ মতন হেঁটে চলে বেড়াতে পারবেন। তবে একটা কথা বলছি, যাদের স্বক্ষেত্রস্থ শনি আছে, সেটা মকর হোক কুম্ভ হোক, আমি কুম্ভ নিয়ে যখন বলবো সামনের দিন তখন বলে দেব, মকর হোক বা কুম্ভ হোক, তারা সময় মনে রাখবেন তারা ওয়েটেজ কখনো বাড়াতে, বডি ওয়েট কখনো বাড়াতে দেবেন না, তাহলে কিন্তু অসম্ভব। শনি কিন্তু স্থূলতাকে পছন্দ করে না, স্থূলতার বিরুদ্ধকারক গ্রহ হচ্ছে শনি। শনি সবসময় স্লিম পছন্দ করে, ছিপছিপে পছন্দ করে, রোগাটে পছন্দ করে। খুব ভারী মানুষ স্যাটার্নের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তো স্যাটার্ন কিন্তু অসম্ভব রকম তাদের পীড়া দেয়। শনি যদি খুব বলিও থাকে তাহলেও পীড়া দেয়, তাহলেও পীড়া দেবে। তো সেটা মানে একটা দিক বললাম। তার সাথে আরেকটা অংশ বলছি, মঙ্গল অ্যাক্টিভ আছে মানে হাঁটুর অংশে যে সমস্ত মাসল আছে, লিগামেন্ট আছে, অর্থাৎ মঙ্গল হচ্ছে এমন একটা অবস্থান, মঙ্গল হচ্ছে হাড় এবং মাংসের মাঝামাঝি, মানে কার্টিলেজ বা যেগুলো আর কি হাড়কে সাপোর্ট করে লিগামেন্টগুলো দিয়ে আটকে রাখা হয়েছে, সেই সমস্ত হাড়ের সাথে অ্যাডজাসেন্ট যে সমস্ত হেভি মাসলগুলো থাকে সেগুলোকে নির্দেশ করে। তো মঙ্গলও যদি কোনো কারণে ছকে দুর্বল হয়, শনি খুব সবল থাকা সত্ত্বেও, তাহলে কিন্তু মাসলে প্রবলেম করবে এবং সেই রিলেটেড প্রবলেমও হবে, কিন্তু হাড়ের জায়গাটা কিন্তু বেঁচে যাবে। মনে রাখবেন, যদি উল্টো হয় যে শনি খুব দুর্বল আছে কিন্তু মঙ্গল ঠিক আছে, তাহলে কিন্তু মাসলে হয়তো প্রবলেম অতটা করবে না, কিন্তু বেসিক জায়গায় প্রবলেম করবে। এবার হাড় যেহেতু বেসিক জায়গা, হাড় যদি কোনো কারণে প্রবলেম হয়ে যায়, তাহলে তো মাসলেও প্রবলেম হবে, ওপরের অংশটাও ডিসলোকেশন হবে, আরও প্রবলেম হবে। কমন সেন্সে বোঝা যায় এটা। রডটা যদি খারাপ হয় বাড়ির, তো সিমেন্ট বালি পাথর যতই ভালো দেওয়া হোক না কেন, তো বাড়ির ওটা কিন্তু একটা না একটা সময় ঠিক ভেঙে যাবে বা গন্ডগোল শুরু করবে। উল্টোটা হলে কিন্তু পরেরটা মাঝারি মানের হলেও টেনে দেওয়া যাবে কিছুদিন। তো সেই একটা ব্যাপার আছে। যাই হোক, এই অংশের দুটো জায়গা বলার ছিল। এখন স্যাটার্নের দৃষ্টি 10th হাউসে রয়েছে, এখানেই এখন গোচর করছে শনি অ্যাকচুয়ালি মকর রাশিতে। তো যাদের অর্থোপেডিক প্রবলেম আছে, স্পেশালি লগ্ন দেখে বলতে বলেছে, সিংহ লগ্ন এবং কর্কট লগ্ন যারা আছে, তুলা লগ্ন যারা আছে, মকর লগ্ন এবং কুম্ভ লগ্ন যারা আছে, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। তাদের কিন্তু যদি স্যাটার্ন বেশি রকম দুর্বল থাকে এবং দশা যদি খারাপ থাকে, তাদের বেশি হবে, প্রচণ্ড ব্যথা বেদনার অবস্থার সৃষ্টি করবে। আরও একটা জায়গায় প্রবলেম করতে পারে, সেটা হচ্ছে আমাদের একদম গোড়ার দিকের যে দাঁত আছে, যেগুলো মোলার প্রিমোলার বলে আমরা, সেইখানেও প্রবলেম করতে পারে। সামনের দিন বাকি দুটো অংশ নিয়ে বলে আলোচনা, পুজোর আগে সম্ভবত সেখানেই শেষ করব, তারপরে আলোচনা শুরু করব। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।